স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে কেবল যে প্রতারিত হয়ে অর্থ হারাচ্ছেন চাকরি প্রত্যাশীরা তাই নয়, স্বপ্নের দেশে যাওয়ার আগেই বন্দী হচ্ছেন বন্দিশালায়। দফায় দফায় মুক্তিপণ দিতে হচ্ছে লাখ লাখ টাকা। তারপরও স্বজনকে ফেরত পাওয়ার বদলে ফিরছে তার লাশ। মানব পাচারের এমন উচ্চ ঝুঁকিতে থাকা জেলার মধ্যে অন্যতম মাদারীপুর। প্রতি বছরই বাড়ছে প্রাণহানি, নিঃস্ব বহু পরিবার। অনেক টাকা ঋণ, টাকা পয়সা দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের ইমাম মৃধা ছিলেন এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। তাকে 12 লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখায় ভাঙ্গা উপজেলার বাদশা ফকির। ভাগ্যবত্তাতে 2023 সালের 6 অক্টোবর বাড়ি ছাড়েন ইমাম, কিন্তু ইতালি আর যাওয়া হয়নি। লিবিয়ায় নিয়ে গিয়ে তাকে বন্দী করা হয় একটি কক্ষে, চালানো হয় অমানবিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে নেওয়া হয় 35 লাখ টাকা। শেষমেশ এবছর IOM এর মাধ্যমে দেশে ফেরেন ইমাম। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব তার পরিবার। খাবারের কষ্ট এবং 2বারের মতো আমি জেলে গেছি, পরে কোনো গেম হয় না, এই জন্য আমি IOM এর মাধ্যমে দেশে চলে আসি। মাফিয়ারা ধরছে, মায়ের পিট করছে, অনেক কান্দাকাটি করছে, ধরলেই কয় টাকা দেন, ধরলেই কয় টাকা দেন। কষ্টতে আছি খুব, আমি বিচার চাই এটা, আর আমার টাকা চাই। ইমাম দেশে ফিরলেও ইতালির উদ্দেশ্যে রওনা দেয়া শিবচরের নিকলি ইউনিয়নের সোহেল আহমেদ এখনও নিখোঁজ। দালাল চক্রের সাথে 14 লাখ টাকা চুক্তিতে 1 বছর আগে তাকে প্রথমে শ্রীলঙ্কা, পরে মিশর আর সবশেষ নেওয়া হয় লিবিয়ায়। দফায় দফায় মুক্তিপণের 51 লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহেলের। আমার বাড়ি এতটা মারধর করছে আর কি, আমি 51 লাখ টাকা দিতে বাধ্য হয়েছি, না দেয় উপায় না। আমার ছেলের খোঁজ খবর চাই, ছেলের চিন্তাই করবো না, টাকা পয়সা চিন্তাই করবো। আমার জীবন শেষ, কাশতে কাশতে খারাইয়া থাকতেই না মনে হয় সাথে সাথে স্ট্রোক হইব। লিবিয়ায় দালাল চক্রের নির্মম নির্যাতনের কথা এভাবেই জানিয়েছিল 22 বছরের রাকিব মহাজন। 3 বছর আগে দালালকে 27 লাখ টাকা দিয়ে ইতালির পথে পাড়ি জমালেও নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। ভয়াবহ অমানবিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে 47 লাখ টাকা আদায়ের পরও মুক্তি মেলেনি রাকিবের। খাবার আর চিকিৎসার অভাবে গেল 21শে জানুয়ারি মৃত্যু হয় তার। আলমান মরে বাদ দে, মুই মরিয়া যায়, মরিয়া দে বাবা, বললা সবাই বিল্লাহ তোর পোলা লাশ পালাই না, যা করতাস করিস। এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক। গেল 5 বছরে জেলায় 315টি মানব পাচার মামলা হলেও প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করেন অনেকেই। এমন ঘটনা থামাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলে মত সচেতন মহলের। লোভের বশবর্তী বা আশার বশবর্তী হইয়া মানুষ মাদারীপুরে ধার দেনা করে, জমি খাত বিক্রি করে, ঋণ করে এভাবে পাঠাচ্ছে। জনগণকে সচেতন করা দরকার। আপনার স্বজনকে এভাবে আপনারা পাঠান না। পুলিশ বলছে মানব পাচারের ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। যারা এর সাথে জড়িত, এই মানব পাচারকারী চক্রের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং মামলা যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও হোতারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে, তাই কমছে না এই প্রতারণার ফাঁদ। সরকারি হিসেবে গেল 5 বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবি ও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে 13 জনের মৃত্যু হলেও স্থানীয়দের ভাষ্য এ সংখ্যা শখানেক। ডিবিসি নিউজ ডেস্ক। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা। আহত হয়েছেন অন্তত 7 জন, বিধ্বস্ত 5 শতাধিক ঘরবাড়ি। গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস প্রশাসনের। এদিকে উপজেলা দুটিতে 16 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন সরবরাহ। উড়ে গেছে ঘরের চালা, সড়ক জুড়ে বিছিয়ে আছে ভাঙা গাছ। কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা। বুধবার মধ্যরাতের পর শুরু হয় ঝড়ের তাণ্ডব। এতে 2 উপজেলায় 5 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে মৌসুমি ফলসহ গাছপালা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে উঠতি ফসল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালীগঞ্জের কাকিনা ইউনিয়ন। অল্প করে বৃষ্টি পড়ে, পড়তে পড়তে একেবারে হমকা আসিয়ে না একেবারে ভাঙি দিয়ে গেল। আমাদের গাছ অনেক 10-12টা গাছ নষ্ট হয়ে গেছে। আমাদের একটা গাছ ছিল, প্রায় ভাঙি চুরি হুড়কে পড়ে গেছে। এখন রান্না বান্না করার কোনো বুদ্ধি নেই। বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা দুটিতে 16 ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। থাকার ঘরে চাল উড়ে গেছে, ওই নতুন ওই যে পাকঘর উঠেছি, তাকে যে ভাঙচুর হয়েছে, গাছপালা সমস্ত ওইখানে পড়ছে। রেল স্টেশনে গোডাউন ছিল, ওটা সম্পূর্ণটা ভাঙি চুরি গেছে।
ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সহযোগিতা করেছি, যারা তাতে দ্রুত ঘরগুলো বেঁধে অন্তত রাতে ঘুমাতে পারে। আর আমাদের যেটা সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা, আমি তালিকা নেওয়ার পরে এটা জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করব। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইনে গাছ পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর লালমনিরহাট বুড়িমারি রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি মৌসুমে রাজশাহী ও চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গুটি, আটি ও বোম্বাই জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে অধিক মুনাফা অর্জনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজশাহীর সুমিষ্ট আমের জন্য অপেক্ষার প্রহর শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চলতি মৌসুমের গুটি জাতের পাকা আম পাড়া শুরু করেছেন চাষি। গাছ থেকে পুষ্ট ও পরিপক্ক আম পাড়ার আয়োজন চলছে রাজশাহী জুড়ে। প্রশাসনের দেওয়া সময়সূচি মেনেই আম পাড়ছেন চাষি। সরকার যে একটা পদ্ধতি নিয়েছে, এই কারণে আমরা মোটামুটি সঠিক সময়ে আম ভাঙতে পারছি। বাজার মূল্য মোটামুটি ভালো, আমরা আম ভাঙে বাজারে বাজারজাত করব। আম নামানোর শেষে বানেশ্বর হাটে নিয়ে যাচ্ছে চাষি। মৌসুমের শুরুতেই 13 থেকে 1500 টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি আম। এই মৌসুমে ভালো দাম পাওয়ার আশা চাষিদের। সরকারের বাইরে, নিয়ম অনুযায়ী বাইরে আপনারা কেউ হাটে আম নিয়ে আসতে পারবেন না। বাজারে যাতে অপরিপক্ক ও ভেজালযুক্ত আম না আসে সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। গুটি আম দিয়ে আজকে আম পাড়া শুরু হয়েছে। আপনারা জানেন যে 22 মে থেকে আমাদের গোপালভোগ আম শুরু হবে। এই আমটি আজকে পাড়ার পর থেকে আমাদের রাজশাহী বাজার সহ সারা বাংলাদেশে সেই আমটি পৌঁছে যাবে। বাজার মনিটরিং এর ক্ষেত্রেও আমরা সতর্ক থাকবো, আমাদের কৃষি বিভাগ অ্যালার্ট থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর জেলায় আম চাষ হয়েছে 19,603 হেক্টর জমিতে। এদিকে চুয়াডাঙ্গায় আটি, গুটি ও বোম্বাই আমের সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে আম বাজারজাতকরণ। শহরের মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার বাগানের আম পাড়ার মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলায় এবার 200 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে আশা। ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে লক্ষণভোগ ও রানী পছন্দ, 30 মে হিমসাগর ও খিরসাপাত, 10 জুন ল্যাংড়া আম, 15 জুন আম্রপালি ও ফজলি আম সংগ্রহ শুরু হবে। এদিকে চুয়াডাঙ্গায় আগামী 20 মে হিমসাগর, 28 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে এবার লিচুর ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি, ফলে লাভের আশায় বাগান কিনে লোকসানের মুখে ব্যাপারীরা। এদিকে গোপালগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে লিচুর। আগাম পাকায় বিক্রিও হচ্ছে বেশ ভালো দামে। 10 বছর আগে ফরিদপুরের মধ্যখালীর জাহাপুরে প্রথম পরীক্ষামূলক লিচুর আবাদ করেন চাষিরা। সে বছর বাম্পার ফলন হয়। এরপর প্রতি বছরই বাড়তে থাকে লিচুর বাগান। দেশের উত্তরাঞ্চলের লিচু আসার আগে ফরিদপুরের চাষিরা আগাম লিচুতে দাম বেশি পান। তবে এবছর অতি খরার কারণে অধিকাংশ লিচুর মুকুল ফেটে গেছে। ফলে লোকসানের মুখে কৃষক। ফলন ভালো হয়েছিল, তারপরে ওই খরায় পুড়িয়ে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা। এই বছর মুজাফফর লিচু অনেক চাহিদা, কিন্তু আমরা দিতে পারতেছি না। বাজারে চাহিদা থাকলেও লিচুর যোগান দিতে পারছে না ব্যাপারীরা। যে আশায় বাগানটা নেওয়া হয়েছে, ম্যাক্সিমামই বাগানে ক্ষতি হয়ে গেছে। গতবারের মতো এবার বেশি একটা ভালো হয় না, তারপরেও মোটামুটি। কৃষকদের পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। যথাযথ যে প্রক্রিয়ায় চাষ করলে তারা লাভবান হওয়ার সুযোগ আছে, আমরা সেই পরামর্শ দিয়ে যাচ্ছি যেন আমাদের কৃষকরা আরও বেশি লাভ কীভাবে করতে পারে এবং আমাদের যেই ফলনটা হচ্ছে সেটা যেন সঠিকভাবে, বিশেষ করে যে ফেটে যাওয়ার প্রবলেমগুলো রয়েছে। এদিকে গোপালগঞ্জ উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু করেন দুই ভাই। দিনাজপুর ও পাবনা থেকে বোম্বাই ও মুজাফফর জাতের মোট 50টি চারা কিনে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন। ইতিমধ্যেই 50,000 টাকার লিচু বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে লাভ হবে লাখ টাকা। ফলন এবার খুবই ভালো হয়েছে, যে দেখেন ফলনের বৈশিষ্ট্য খুবই ভালো হয়েছে। ফলন এই বাগান দেখে অলরেডি একজন চারা নিচ্ছে 30টা, আরেকজন 150 চারার অফার দিচ্ছে। তারপরে অন্যান্য জেলা থেকেও এই বাগান দেখতে ও লিচু কিনতে আসেন সাধারণ মানুষ। আমি আসছি সুদূর
ফরিদপুর জেলা থেকে, বলমাই থানা থেকে। খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য। জেলার লিচু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা, চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। এবছর গোপালগঞ্জে 50 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। অন্যদিকে ফরিদপুরে চাষ হয়েছে 270 হেক্টর জমিতে, যার মধ্যে মধুখালীতে 40 হেক্টর। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জ সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ কাজ সহ রাস্তা নির্মাণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের দুটি দল। সকালে তারা টেকেরহাট ঘোনাপাড়া 39 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সরেজমিন তথ্য সংগ্রহ করে। এছাড়া গোপালগঞ্জের হরিদাসপুর সেতু ও চাপাইল সেতুর লাইট দীর্ঘদিন ধরে নষ্টের অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হয়। অন্যদিকে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে 30 ওয়াটের স্ট্রিট লাইটের পরিবর্তে 20 ওয়াট লাইট দেয়ায় আলো কম ও ঠিকাদারের সাথে যোগসাজশ করে বিপুল অর্থ আত্মসাৎ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করা হয়। এসব বিষয়ে দুদকের টিম সত্যতা পেয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে তারা। একাডেমিক কার্যক্রম শুরু, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 86 দিন শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন উপাচার্য। অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধানের ব্যাপারে আশাবাদী তিনি। গত 5ই মে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার সহ একাধিক দাবিতে 7 কর্মদিবসের আলটিমেটাম দিয়েছিল শিক্ষক সমিতি। টানা প্রায় 3 মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। শেরপুর জেলার ন্যায্য উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নাগরিক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর থেকে অষ্টমীতলা মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই মানববন্ধনের সারি। শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে কর্মসূচিতে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী পরিষদ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 30,000 মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে সরকারের প্রতি দ্রুত বাস্তব ভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় ধান খেতে একটি ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। ভারত থেকে এসেছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল বিকেলে ঘাসুরিয়া সীমান্তের ধান খেতে কাজ করার সময় এক কৃষক পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি পান বলে জানান হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম। পরে রাতে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ ওই কৃষকের কাছ থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।